প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের গণমাধ্যমের সাংবাদিক সহ দেশবাসীকে আবারও জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক। এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভয়, আতঙ্ক, গুম খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে সামিল হবে। শান্তি, স্থিতি ও নাগরিক স্বাধীনতা জনগণের কাম্য, কিন্তু ক্ষমতালোভী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী রাষ্ট্র সমাজে সন্ত্রাসের বিভীষিকা নামিয়ে জনসমাজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতা ধরে রেখেছে। শেখ হাসিনা দীর্ঘ 16 বছর গণতন্ত্রের সকল নাম নিশানা মুছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে নির্মূল করে ক্ষমতা আঁকড়েছিল। অবশেষে ছাত্র জনতার মিলিত শক্তির কাছে পরাজিত হয়েছে শেখ হাসিনা। যে আশাবাদ সেই 16 বছর আমরা সবসময় ব্যক্ত করতাম আপনাদের সামনে। কোন নিষ্ঠুর স্বৈরশাসকের সবসময় মনে করে, নিষ্ঠুর স্বৈরশাসকরা সবসময় মনে করে জনগণকে দমন করে ক্ষমতা ধরে রাখা সম্ভব, কিন্তু তা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয় সেটা তারা ক্ষমতায় থাকতে উপলব্ধি করে না। যে কারণে ঘটনাবহুল ঝড় ঝাপটার মধ্যে পতন হয় করুণ, বেদনাদায়ক ও অপমানজনকভাবে। প্রিয় বন্ধুগণ, গত বছর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত সকল রাজনৈতিক দল এবং জনগণের দ্বারা সমর্থিত। সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, 3 বেলা কোনো রকমে দুমুঠা খেতে পারা, চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন, মানুষের নিরাপত্তা, এগুলোই হচ্ছে জনগণের বেশি কাম্য। আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন আদালতের হৃদয় শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোন কোন সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়, দ্বিগুণ 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখ মানুষের কাছ থেকে। এখনো চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। এটা তো হওয়ার কথা না। আমি বলবো যে আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমে। দুর্ভোগ লেগেই আছে। আপনার ঈদের সময় এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা বা অর্থাৎ পরিকল্পিতভাবে বাসের মালিকরা দাম বাড়িয়ে দেওয়া বা তাদের লোকজন বা টার্মিনালগুলো যে সমস্ত মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে তারা যেভাবে দাম বাড়িয়ে দেয়, এটা তো মানে আইনের শাসনের অভাবের কারণে
তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না, এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা, এটা তো সরকারের দায়িত্ব। বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হচ্ছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। গত 2024 সালের আগস্ট মাস থেকে চলতি বছরে মার্চ মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনো প্রোঅ্যাক্টিভ নয়। মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবী আসামি হচ্ছে। প্রায় মানুষ একটা কথা হিসেবে, ফানি কথা হিসেবে বললেও তো এটা অত্যন্ত সত্য। ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসাবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য। দিনে দুপুরে মগবাজারে চাপাতি দিয়ে গুরুতর আহত করে একজন কিশোরের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে, যে বাড়ি যাচ্ছিল তার উপার্জনের টাকার সাথে। সে এখন হাসপাতালে কিসের আনন্দ উপভোগ করছে, এটাই তো প্রশ্ন। আশপাশের মহাসড়কগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির সংবাদ পাওয়া যাচ্ছে। এদিকে মব ভায়োলেন্সের মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্য অনুযায়ী ফ্যাসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে 6.16%। এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি এবং এই কারণেই নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন। কারণ রাষ্ট্র এবং সমাজের যে কোনো অসঙ্গতি, যে কোনো অনাচারের জন্য সরকারকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে, পার্লামেন্টের মধ্যে দিয়ে। সুতরাং নির্বাচিত সরকার হলে তার ওই জবাবদিহিতার কারণেই এই সমস্ত অসঙ্গতি, সামাজিক অনাচার, অবিচার এগুলো দ্রুত গতিতে নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, 5ই আগস্টের পর পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এক নতুন বিবর্তিত রূপ দেখা যাচ্ছে। এই যে আমাদের দীর্ঘদিনের সাথে তাদের যে রিলেশন, নানা সময় নানা টানাপোড়েন হয়েছে, কিন্তু মোটামুটি আমাদের সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে অনেক সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক বিবর্তন হতে হতে এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে তারা এখন একটা প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে একটা বৈরিতা নিয়ে আসার বোধহয় চেষ্টা করছে। গত মে মাসে বিএসএফ সীমান্তে নির্মমভাবে হত্যা করেছে 6 জন বাংলাদেশিকে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। প্রতিনিয়ত আপনারা দেখবেন বাংলাদেশের কোন না কোন সীমান্তে, সেটা আপনার মৌলভীবাজার হোক, সেটা কুড়িগ্রাম হোক, লালমনিরহাট হোক, ঠাকুরগাঁ হোক, দিনাজপুর হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সাতক্ষীরা হোক, প্রতিদিন কোন না কোন সীমান্ত এলাকায় আপনার পুশিং চলছে এবং ভারতীয় নাগরিকদেরকে জোর করে বাংলাদেশের মধ্যে পাঠানো হচ্ছে, ঠেলে পাঠানো হচ্ছে।
ভারত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের গায়ের জোরে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কাজ। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে কখনোই সুসম্পর্ক রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশ ইন সহ নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। কৌশলে বাংলাদেশকে দমিয়ে রাখার প্রচেষ্টা হিসেবেই পুশ ইন ল্যান্ডপোর্ট বাংলাদেশের পণ্যের পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। ভারত থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদিতে প্রমাণিত হয় তারা বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে নয়, আগ্রাসী দৃষ্টিতেই দেখে। বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোন শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এই বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের নেই কোনো এ বিষয়ে নেই কোনো উদ্যম, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি বা কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, একটি সরকারের জনগণের প্রতি যে দায় থাকে তা কখনোই এড়াতে পারে না। শ্রমজীবী মানুষের জন্য দুর্ভাগ্যজনক যে ঈদের একদিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। ঈদের আনন্দ সমভাগে ভাগ করার কথা বলা হয়, এটা আমরা প্রায় বলি যে উৎসব সবার, এবং উৎসবের আনন্দ সবার মাঝে, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার মধ্যে সমানভাবে ভাগ করার কথা এটা বলা হয়েছে। কিন্তু এখন তো আমাদের দেশে সেটা সম্ভব নয়। ঈদের আগে যদি অনেক কারখানায় শ্রমিকরা ঈদের বেতন বোনাস না পায়, তাহলে তো অনেক ঘর অন্ধকারে থাকবে। অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এদের বাঁচাতে কোন রকম ক্লেশে বেঁচে বর্তে থাকা, এরা কোন রকমে ক্লেশে বেঁচে বর্তে আছে। তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে। এদেরকে পালন করতে হবে। সরকারের দায়িত্ব ছিল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা। সরকারই হচ্ছে তো সবচেয়ে বড় লিয়াজো অফিসার। শ্রমিকদের এবং মালিকদের মধ্যে সরকারের দায়িত্বটা হচ্ছে একটা লিয়াজো অফিসারের করে, যাতে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত থাকে, কারখানাও যাতে ঠিক মতো চলমান থাকে, ম্যানেজমেন্টও যেন তারা তাদের কাজ করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য উন্নয়ন করতে পারে। এটার সমন্বয় করে সরকার, এটার লিয়াজও করা উচিত সরকারের। তো এটাই একটি জনসমর্থিত সরকারের প্রধান কাজ। অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস মিটিয়ে দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, আগামীকাল সকাল 11টায় শেরে বাংলাস্থ 11:30 শেরে বাংলাস্থ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পার্ঘ অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানালাম সেখানে আসার জন্য, এবং আপনাদেরকেও
এই কর্মসূচিটা অবৈধ। আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো এত তৎপর নয়? আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে, সরকারের যে অর্ডার, যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো, সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ। সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। এইবারে রোজার ঈদে এইবারে কেন এটা তৈরি? তাহলে নিশ্চয়ই যদি কোথাও কোনো লুপহোল থাকে, তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাস গুলো সরকারের। সুতরাং কোথায় যানজট হতে পারে, কোথায় বোটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। এবং আপনারা জানেন যে এই সময় বৃষ্টির যে সম্ভাবনা, এবারে আমরা একটু আর্লি মনসুন দেখছি, আগাম মৌসুমী বৃষ্টি আমরা দেখছি। তো যাই হোক, বৃষ্টিরই সময় এটা। বৃষ্টি হয়তো আরো 10-12 দিন আগে, বর্ষার যে শুরু হবে হয়তো আর 7-8 দিন পরে, কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে। তো এই সময়টা এইরকমই হয়, ঝড় বৃষ্টি থাকে। তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে, এটাকে মেরামত করা, এটা তো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে মানুষ কি বলে যে ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মফস্বলের বাড়িতে যায়, তো মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ভোগান্তিতে না পড়ে স্বস্তির সাথে যাতে যেতে পারে, এই কাজগুলো তো আগেই করে নেওয়া উচিত। আমরা তো বিশ্বাস করি যে সরকার, তারা তাদের আন্তরিকতা আছে, তারা অসৎ নয়। তো আগে ছিল টাকা পাচারের সরকার, আগে ছিল লুটপাটের সরকার। তো তারা শুধু দেখেছে নিজের পকেটটা কতটুকু স্ফীত হচ্ছে, নিজেদের ভাগ্যটা তারা কিভাবে বাড়াবে, সন্তানদেরকে বিদেশে রাখবে, বড় বড় শহরে রাখবে, সেখানে লেখাপড়া করবে, সেখানে বাড়ি করবে। এই সরকারের তো সেই উদ্দেশ্য না। এই সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল দুর্ভোগ লাঘব করা। যারা ইতিমধ্যে ধরা পড়েছেন বা দেশ ছেড়ে গেছেন, এছাড়া তো কয়জন গেছেন, অল্প কয়েকজন, কিন্তু বিশাল অঙ্কের টাকা নিয়ে এরা তো আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যে কোথাও না কোথাও ঘাটতি মেরে আছে। তারা করবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা। তারা নানাভাবে কি বলে যে এই যে গণতন্ত্রের যে বিজয় হলো, এরপরে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে কাজগুলো আছে, এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আছে, এখনো যে প্রয়োজনীয় আমরা যে সংস্কার করার কথাগুলো বলছি সেগুলো করতে হবে, আরো যেসব আইনি শাসন প্রস্তুত করতে হবে, এগুলোতে তো তারা বিঘ্ন ঘটাবে, এগুলোকে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের হাতে প্রচুর টাকা আছে এবং তাদের সিন্ডিকেট, তাদের মাফিয়াতন্ত্র এখন যে শেষ হয়ে গেছে তাই না, সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা এই সিন্ডিকেশনটা তারা করেছে। তো সুতরাং এগুলো ভাঙা, এগুলো ভেঙে মানুষকে দুর্ভোগ মুক্ত করা দায়িত্ব হচ্ছে সরকারের। এই জন্য আমি সরকারের কথা বলছি।